পরবর্তীকালে যাতে আরও সুন্দরভাবে বিস্তৃতভাবে যেখানে এখনও বসেনি সেখানে যাতে বসানো যায় তার জন্য এই প্রক্রিয়া শুরু হয়েছে। এটা অতীত ইতিহাস আমরা জানি, মুখ্যমন্ত্রী যখনই কোনো কিছুর উপরে ভর্ৎসনা করেন পরবর্তীকালে দেখা যায় যারা ভর্ৎসিত তারা আরও বেশি করে এই কাজগুলো যাতে সুন্দরভাবে গুছিয়ে করতে পারে তার ব্যবস্থা করে দেওয়ার দায় এবং দায়িত্ব মুখ্যমন্ত্রী সেই কাজটাই তিনি করেছেন। কিন্তু এখানে দেখা গেল মাত্র 1 ঘন্টার নোটিশ, কেউ জিনিসপত্র সরাতে পারলো না, তার মধ্যে বুলডোজার দিয়ে পুরো ফুটপাত দখলমুক্ত শুরু হলো, কি বলবেন? দেখুন, দুটো বিষয় আছে এখানে। গরিব মানুষ আছে আর এই গরিব মানুষকে বসিয়ে অর্থ তোলা এক শ্রেণীর নেতা আছে। গরিব মানুষের প্রতি এই যে অন্যায় ব্যবহার, মুখ্যমন্ত্রীর তথাকথিত মানবিকতার মুখ যেটা উনি বারবার করে মানুষের সামনে নিয়ে আসবার চেষ্টা করেন, এটা যে একমাত্র মুখোশ সেটা ভুলে গিয়েছে। প্রথম কথা, গরিব মানুষদের জিনিসপত্রের উপর বুলডোজার চালানোর আগে যে নেতারা ওনাদের বসিয়ে সম্পত্তি কামিয়েছেন, অর্থ বানিয়েছেন, তাদের উপরে বুলডোজার চালানো দরকার। আর নিয়ম হিসাবে যেটা করা দরকার সেটা না করে দীর্ঘদিন ধরে তাদেরকে বসতে দেওয়া কেন হয়েছে এই প্রশ্নের উত্তর শুধুমাত্র হকাররা কেন, সাধারণ মানুষও জানতে চাইছে। এবং তার পাশাপাশি স্বাভাবিকভাবেই যা নিয়ম শহরের, সেই নিয়ম মেনে সমস্ত কিছু, ইতিমধ্যে কেন্দ্রের সরকারেরও হকার আইন হয়েছে, সেই আইন মেনে সমস্ত কিছু করা হোক, এটাই আমরা চাই। আচ্ছা, মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর ইতিমধ্যেই দেখা যাচ্ছে আজকে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা তারা নড়েচড়ে বসেছে এবং এসএসকেএমের একাধিক অংশে পুলিশের এই যে সক্রিয়তা অভিযান, এর ফলে সেখানকার যারা দোকানদাররা রয়েছে তাদের মাথায় হাত। তারা বলছেন রীতিমতো রাতারাতি আমরা কোথায় দোকান শিফট করব, ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে যাচ্ছে, কি বলবেন? এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আজকের এই রাজ্যের সরকার এমন একটা ব্যবস্থা তৈরি করেছে যেখানে মানুষ ভাবছে অর্থ দিয়ে চাকরিও পাওয়া যায়, অর্থ দিয়ে অবৈধভাবে দখলদারিও করা যায়, বিল্ডিংও তৈরি করা যায়। ফলে স্বাভাবিকভাবে এই ব্যাধিকে দূর করতে গেলে প্রথম প্রয়োজন হচ্ছে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিসর্জন। সেটা না হলে পুলিশের সক্রিয়তা, অতি সক্রিয়তা, এটা রুল বুক অনুযায়ী নির্ধারিত হবে না, নির্ধারিত হবে কালীঘাটের নির্দেশ অনুযায়ী। জলের অপচয়, ইলেকট্রিসিটির অপচয় এবং অবশ্যই জলাভূমি ভরাট করা হচ্ছে বা লোকজনকে বসে টাকা তোলাতে নানান বিষয়, যেটা নিয়ে কার্যত শহরাঞ্চলের মানুষ বিভিন্ন সময় কথা বলে থাকেন। সে কথাই গতকাল মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল। মুখ্যমন্ত্রী এই রাজ্যে ছিলেন এতদিন, 2011 পরে এখানে ছিলেন, আপনি শিওর? আপনার প্রশ্ন শুনে মনে হলো মুখ্যমন্ত্রী এগুলো কিছু জানতেনই না, বাইরে ছিলেন বুঝি এতদিন, তারপরে হঠাৎ করে এসছে। বিধানসভার অভ্যন্তরে আমি জলাভূমি দখল, নয়নজুলি দখল করে বিভিন্ন এই আমাদের পুরো উত্তর কলকাতার পার্শ্ববর্তী জেলায় যে ঘটনাগুলো ঘটেছে তার নির্দিষ্ট প্রশ্ন করে জিজ্ঞেস করেছিলাম যে আইন আছে এদের শাস্তির বিধান হওয়ার, কজন শাস্তি পেয়েছেন? মন্ত্রী উত্তর দিয়েছিলেন একজনও না। আজকে যেরকম মনে হচ্ছে যেন হরলিক্স খেয়ে কোনো একজন ছোট বাচ্চা তিনি এই সমস্ত বলছে, এগুলো সব জানা ঘটনা। মুখ্যমন্ত্রী তার দলের নেতাদেরকে এইভাবে অর্থ জোগাড় করার, অর্থ রোজগার করার রাস্তা তৈরি করে দিয়েছে। এখানে আপনারা আছেন, আপনারা জানেন বিধানসভার অভ্যন্তরে ওনারই আমাদের দার্জিলিং জেলার বড় তৃণমূলের নেতা কি অলোক চক্রবর্তী মহাশয়, তিনি চা বাগানের জমির উপরে দাঁড়িয়ে বিল্ডিং আঁকিয়ে দিলেন। আমি প্রশ্ন করলাম, আর প্রশ্ন করার পরে সেই বিল্ডিং কাজ বন্ধ হলো, কিন্তু বিল্ডিং ভাঙা হলো না। এবং আমি যে প্রশ্ন করেছি সেটা নিয়ে আমি স্পিকার সাহেবের কাছে চিঠি দিয়েছি, তা সত্ত্বেও আমি নিশ্চিতভাবে এটা তুলব। এবার প্রায় বছরখানেক হয়ে গেছে, কোনো উত্তরই দেয় না। এবং মন্ত্রী মহোদয় তার কাছে যখন আমি চিঠি দিই উনি বলছেন দেখা হচ্ছে। এটা এই ধরনের কথা মুখ্যমন্ত্রীর, সত্যি কথা বলতে কি আপনারা প্রচার করছেন, কিন্তু যারা একটু সচেতন তারা এটা জানেন মুখ্যমন্ত্রী আর কিছু না, নিজের গায়ে যে কালির ছাপ বা ছোপ পড়ে গেছে এত, সেগুলো মোছার চেষ্টা করছেন। আবার বলছি, না এটা কাউন্সিলরদের দোষ, না এটা বিধায়কদের দোষ, না এটা কোনো পৌরসভা পৌর কর্পোরেশনের দোষ যাদেরকে উনি দায়ী করছেন। আসলে ওনারা দায়ী নয়, দায়ী হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। কারণ তৃণমূল কংগ্রেস তার যে কোনো ব্যক্তি শুরু করেন কথা বলতে মুখ্যমন্ত্রীর কথা বলে, শেষ করেন মুখ্যমন্ত্রীর কথা বলে। ফলে মুখ্যমন্ত্রী যদি সব কিছু তিনিই করেন,
তাহলে আজকের যতগুলো বিষয় হচ্ছে তার দায় কী করে মুখ্যমন্ত্রী এড়িয়ে যায়? সংকটটা একটা বিষয়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা পুরসভার সমস্ত বিষয় নিয়ে তিনি মুখ খুলছেন। দেখা যাচ্ছে ওই লোকসভা নিরিখে পুরসভার ক্ষেত্রে ফল অতীব খারাপ হয়েছে, সেটা ভবানীপুরেও ফল খারাপ হয়েছে তৃণমূলের ক্ষেত্রে। তারই কি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্য? না, বিধায়ক হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেননি, সেটা মানুষ তার বিধানসভা কেন্দ্রে সেটা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সমস্যাটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী দায় ঠেলছেন শহরাঞ্চলের ভোটের জন্য পর্ষদের উপরে, কর্পোরেশনের উপরে, পৌরসভার উপরে। আমি যেটুকু বুঝি রাজনীতি তাতে এটা বুঝেছি যে শহরাঞ্চলে তৃণমূলের এই অপশাসনের প্রতি কমপ্লিট রিজেকশন টুয়ার্ডস মমতা ব্যানার্জি অ্যান্ড হার গভর্নমেন্ট, সেটা শহরাঞ্চলের ভোটে ফুটে উঠছে। এবার আপনি প্রশ্ন করবেন তাহলে গ্রামাঞ্চলে এবার পেশি শক্তি পুলিশ প্রশাসন, তার একাংশ বিডিও, আইএস, আইপিএস অফিসারদেরকে ব্যবহার করে এই প্রকাশ হওয়া, অর্থাৎ এই রিজেকশনটাকে সামনে আসার থেকে তিনি হয়তো বেঁচে গেছেন, কিন্তু 2026-এ মমতা ব্যানার্জি এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে এই দলের বিসর্জন আসন্ন। ফলে তার থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের নতুন করে নিজের ইমেজ বিল্ড আপ করবার তৈরি করছেন, চেষ্টা করছেন। মানুষ অত্যন্ত সচেতন এবং তারা, আমি অন্তত নিশ্চিতভাবে এটা বিশ্বাস করি, আর মমতা ব্যানার্জির কথায় ঠকতে রাজি নয়। আচ্ছা, একাধিক পৌরসভার এসডিপিওকেও তো শোকজের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী গতকাল, বালিসহ, তারপর হচ্ছে গিয়ে শিলিগুড়ি, বরানগর, হাওড়া। আমি শুধু এইটুকু বলবো, যারা আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ প্রমোটি যারা আছেন, যারা পদে বসেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে কি চোখে দেখেন সেটা অন্তত তারা উপলব্ধি করুন। প্রয়োজন হিসাবে ব্যবহার করবেন, প্রয়োজনের চাহিদা মেটাতে না পারলে ছুঁড়ে ফেলে দেবেন। কাজের বেলায় কাজী আর কাজ পুরোলে কিষাণজি, এই কথা তো আমাদের জঙ্গলমহলে অনেক দিন ধরেই চলে আসছে। ফলে স্বাভাবিকভাবেই অন্তত যাদের এখনও এই আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, যাদের মেরুদণ্ড এখনও শরীরে কিছু অংশ অন্তত বাকি আছে, তারা তাদের মতন করে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পুলিশ যাদেরকে কথায় কথায় উনি অপমান করেন আর পেছনের দরজা দিয়ে ব্যবহার করেন, তাদের মধ্যেও বড় অংশের পুলিশ অফিসার বা পুলিশের নিচুতলার কর্মীরা এই সরকারের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষিপ্ত। একজন মুখ্যমন্ত্রী যেভাবে রাজা প্রজার মতন ব্যবহার করেন সরকারি আধিকারিকদের সাথে, সেটা মনে হয় ভারতবর্ষের কোনো রাজ্যে আমরা দেখি না। আচ্ছা, একটা বিষয়, সেটা রবীন্দ্র সরোবরে একটা নির্দিষ্ট জায়গা, সেটা এক অভিনেতাকে ভাড়া দেওয়া হয়েছে বার্ষিক 8,000 টাকার মানে পরিবর্তে। এটা শুভেন্দু অধিকারী গতকাল পোস্টও করেছিলেন, যেখানে শহর জুড়ে দূষণের মাত্রা বাড়ছে, রবীন্দ্র সরোবরকে দূষণমুক্ত করার প্রয়াস, সেখানে এক অভিনেতাকে কেম দিয়ে ভাড়া দিচ্ছে 8,000 টাকা বার্ষিক। পুরো বিষয়টি ইতিমধ্যে মাননীয় বিরোধী দলনেতা তিনি বলেছেন এবং এটি বিধানসভায় প্রশ্ন আকারে আসবে। এবং তার সাথে সাথে আমি যেহেতু উত্তরবঙ্গের ছেলে, বারবার করে একই কথা বলি যে এদের কাছে আর বেচবার মতন কিছু নেই, ফলে এরা প্রকৃতি বেচছে। ফলে রবীন্দ্র সরোবরকে যেটা ভাড়া দেওয়া হয়েছে, নিশ্চিতভাবে কোনো আর্থিক কোনো অস্বচ্ছতাও থাকতে পারে। তার থেকেও বড় বিষয়, এইভাবে যদি পরিবেশের উপরে চাপ সৃষ্টি করা হয়, যে এই যে বারবার করে হিট ওয়েভ বা হিট স্ট্রোকের কথা বলা হচ্ছে, এগুলো আরও বাড়বে। ফলে পরিবেশ রক্ষার প্রশ্নেও যে এই সরকার কতখানি ব্যর্থ বা তাদের মানসিকতা কি, রবীন্দ্র সরোবরকে এই কোন অভিনেতাকে যে ব্যবহার করতে দিয়েছেন এর মধ্যে দিয়ে প্রমাণিত হয়। টিস্যু আচ্ছা, বলছি, ফারাক্কা ব্যারেজের যে জল, সেইটা নিয়ে রাজনীতি তুঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি পর্যন্ত দিয়েছেন গোটা বিষয়টা নিয়ে। বলছে যে রাজ্যকে অন্ধকারে রেখে মূলত এই ধরনের চুক্তি করছে বাংলাদেশের সঙ্গে ভারত সরকার। আপনি কীভাবে এক্ষেত্রে আমি শুধু বলবো যে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা বাংলাদেশের নাগরিকদেরকে পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার আবেদন জানায়। তাদের বঙ্গপ্রীতি বা স্বদেশপ্রীতি সম্পর্কে আমরা খুবই ওয়াকিবহাল। আপনারা প্রত্যেকেই জানেন যে তিস্তা সেচ প্রকল্প বা তিস্তা জলবন্টন চুক্তি, এটা দীর্ঘদিন ধরে এটা দুদেশের যে আলোচনার মধ্যে রয়েছে। 2008 সাল, আমার যতদূর ধারণা মনমোহন সিংয়ের সময় থেকে এই নিয়ে আলোচনা হচ্ছে। এটা দু দেশের প্রধানমন্ত্রী বা দু দেশের সরকার আলোচনা করবে। এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী তার যদি কোনো বক্তব্য থাকে তিনি সরকারকে জানাতে পারেন, কিন্তু
আসলে উনি বাজার গরম করতে চান। ওনার তো আগে বলা উচিত তিস্তা সেচ প্রকল্পের এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। যদি এই বিষয়ে তিনি উল্লেখ না করে এই জলবন্টন চুক্তি নিয়ে আবার তিনি বঙ্গপ্রেম জাগানোর যে চেষ্টা করছেন, এটা আসলে ওনার কাজের ব্যর্থতাকে আড়াল করবার জন্য। আচ্ছা, একটা বিষয় সেটা হলো যে এই শপথ গ্রহণকে নিয়ে রাজ্যে নতুন করে জল্পনা দানা বেঁধেছে। মূলত কালকে দেখা গেল সংসদের সংবিধান হাতে নিয়ে বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু সেই সংবিধানে বলছে রাজ্যপালের হাতে শপথের মানে একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে যারা বিধায়করা নবনির্বাচিত তারা যেতে চাইছে না রাজভবন, তারা চাইছেন বিধানসভাতে হোক, এদিকে রাজ্যপাল চাইছেন আগামীকাল শপথটা হোক রাজভবন। এই যে বিচারিতাটা কীভাবে দেখছেন? আমি শুধু একটু বলবো যে রাজ্যপাল তার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করুক এবং বাদবাকি বিষয়, অর্থাৎ এই ক্ষেত্রে বিধায়করা না গেলে কি হওয়া উচিত, এক্ষেত্রে রাজ্যপাল বা রাজ্যপালের দপ্তর রাজভবন থেকে এই ব্যাপারে তার প্রতিক্রিয়া জানানো হবে। আরেকটি বিষয় আপনি বললেন সংবিধান নিয়ে দেখানো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে। আমি শুধু এইটুকু বলবো যে যারা আমার দেশকে জরুরি অবস্থা উপহার দিয়েছিল, যা কখনো আগেও ঘটেনি, যা পরেও ঘটেনি, সেই কংগ্রেস যত বেশি সংবিধানকে নিয়ে নড়াচড়া করবে ততই দেশের বিপদ বাড়বে। আজকে প্রধানমন্ত্রী জরুরি অবস্থা নিয়ে তো এও করেছেন, পোস্টও করেছেন। 25শে জুন আজকে জরুরি কালা দিবস হিসেবে সারা দেশে পালিত হচ্ছে। স্বাভাবিকভাবেই তিনি প্রসঙ্গক্রমে 1975 সালের 25শে জুন যেভাবে তৎকালীন কংগ্রেসের সরকার সারা দেশকে জেলখানা বানিয়েছিলেন সেই বিষয়ে তিনি বললেন। আপনারা রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে কথা বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় আন্ডারে যেই শিক্ষার মানে নিট নেট, এইখানে বিশাল বড় দুর্নীতি দেখা যাচ্ছে। তার লিঙ্ক মহারাষ্ট্র পর্যন্ত পাওয়া গেছে বিহার থেকে। বাংলায় যে ঘটনা ঘটেছে ইডি রেড করতে গিয়ে আক্রান্ত হয়েছে, সেটা বিহারে গিয়ে ঘটছে। এনডিএ সরকার রয়েছে, রাষ্ট্রপতি শাসনের চাল এবং চালতাকে এক করে দেখিয়ে পশ্চিমবঙ্গের দুর্নীতিকে লঘু করবেন না। পশ্চিমবঙ্গের দুর্নীতিটা যে জায়গায় হয়েছে, অর্থাৎ ওএমআর শিট বদল করে দেওয়া, সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার মতন ঘটনা ঘটেছে। নেট এবং নিটের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেনি। এখানে এসছে কোশ্চেন লিকেজ এবং তথ্য প্রযুক্তির ব্যবহার করবার সময় এই ধরনের ঘটনা একেবারে ঘটে না কোথাও। এমনকি আমরা জানি অনেক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টও পর্যন্ত অনেকে খালি হয়ে যায়। তবে এই ঘটনা একদমই কাম্য নয়। যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন তাদের কাছে এটা একটা বড় কঠিন সময়। আমি শুধু এইটুকু চাইব, বিগত দিনে একজন ছাত্র হিসেবে বা বর্তমানে জনপ্রতিনিধি হিসেবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেই ব্যাপারে সরকার আপ্রাণ চেষ্টা করছে। এবং তার পাশাপাশি এটা মাথায় রাখতে হবে যে কেন্দ্রের সরকার কতখানি তারা এই ব্যাপারে সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। এই ধরনের একটা অ্যাজামশন যখনই খবর এসছে, সাথে সাথে এই পরীক্ষাকে বাতিল করা এবং বাতিল করে নতুন পরীক্ষার পদ্ধতিতে এগিয়ে যাওয়া, এটাই কেন্দ্রের সরকারের সদর্থক ভাবনার একটা প্রকাশ বলে আমি মনে করি। বিভিন্ন ঘটনাগুলো সামনে আসছে এই মুহূর্তে। যে জমিদারির কথা আপনারা এতদিন ধরে বলেছিলেন, তো এত তো সরকার পরিবর্তন ঘটলো, দেখা গেল যে মেজরিটি পেল এখানে তৃণমূল কংগ্রেস, তারপরে এই ধরনের আচরণ কেন? এটা তো অস্বাভাবিক বলে আমার তো মনে হয় না। তৃণমূল কংগ্রেস এই ধরনেরই শাসন উপহার দেবে, এটা মানুষ অন্তত তার উপলব্ধির মধ্যে রয়েছে। দেখবেন শহরাঞ্চলের মানুষের ভোটে তার একটা প্রতিফলন ঘটেছে। আমি শুধু এইটুকু বলবো যে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়ার জন্য রাজ্যের প্রতিটি মানুষকে একত্রিত হওয়া প্রয়োজন। না হলে এই কাটমানি বা কাজ পেতে হলে মহিলাদেরকে বিশেষভাবে তাদেরকে উপহারের সামগ্রী হিসাবে তুলে ধরতে হবে। এই ঘটনা যত সামনে আসে পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে তত মাথা হেট হয়ে যায়। ইন্ডিজোটের সুরেশ হচ্ছে ইন্ডিজোটের তরফে স্পিকার পদে করা হয়েছে, অন্যদিকে দাঁড়িয়ে ওম বিড়লা এনডিএর তরফে। এবার এই যে ঘটনাটাকে এটাকে ব্যাখ্যা করতে দেখবেন। দেখুন, স্পিকার নির্বাচন করবার একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন রাজনাথ সিং স্পিকার পদে সমর্থন। দেখুন, স্পিকার পদের নির্বাচন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে এবং আমরা চাই সেই গণতান্ত্রিক পদ্ধতি মেনে স্পিকার নির্বাচিত হোক। যে হবে সে নির্বাচনের পরে বোঝা যাবে। তবে একটা জিনিস আমি শুধু এইটুকু বলবো, আপনি বললেন সম্মানীয় মুখ্যমন্ত্রীর কথা, তো উনি ওনার রাজ্যে একটা অভূতপূর্ব ঘটনা ঘটান, সেটা অন্তত লোকসভায় হবে না। অর্থাৎ
পিএসসির চেয়ারম্যান বিরোধীদের থেকেই হবে, আমাদের বিধানসভায় যেটা হয় সেটা হবে না, এটা আমি নিশ্চিত করতে পারি। আমার কিছু আছে। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ তো কাক হিসেবে শুভপ্রসন্ন বাবু চিত্রশিল্পী তাকেই চেনেন। তিনি কাকের ছবি এঁকে বিখ্যাত হয়েছে। আমি জানি না যে মুখ্যমন্ত্রী ওনাকে উদ্দেশ্য করে কোনো কথা বলেছেন কিনা, সেটা আমি বলতে পারবো না। তবে রাজ্যের মানুষ এই মুহূর্তে বলতে শুরু করেছেন কাক ভোটে তার একটা চিহ্ন কিন্তু পড়েছে। ফলে কাক কে সে ব্যাপারে মুখ্যমন্ত্রী চিন্তা করুক, কিন্তু রাজ্যের মানুষ কাক তাড়াতে এই মুহূর্তে ব্যস্ত। এটাই মনে হয় এই নির্বাচনে বা রাজ্যের মুখ্যমন্ত্রীর বর্তমান প্রতিক্রিয়া সারমর্ম। গতকাল মুখ্যমন্ত্রী বলার পর আজকে বিভিন্ন জায়গায় এই উচ্ছেদকাণ্ড শুরু হয়েছে, শিলিগুড়ি থেকে শুরু করে সর্বত্র। কি বলবেন? আমি বলবো যে উচ্ছেদ তো আগে তৃণমূল কংগ্রেসের সেই নেতাদের হওয়া উচিত যারা পয়সার বিনিময়ে এদেরকে বসিয়েছে। মানুষকে অপরাধের রাস্তায় ঠেলে দেওয়া এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা, জনপ্রতিনিধি এবং পুলিশ, এই যে এই দুষ্টু চক্র, সেই দুষ্টু চক্রের মাথায় যিনি আছেন তার নাম হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি কি একটি প্রসঙ্গক্রমে একটি কথা বলেছেন, আর দেখতে ভালো লাগছে, বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবং এই যে বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এই কথার মধ্যে দিয়ে তিনি এটা বলেছেন, এই বিষয়ের সম্পর্কে সমস্ত কিছু তার অবগত আছে। এটা আমাদের লজ্জা হওয়া উচিত যে একটা রাজনৈতিক দল তার দুর্নীতিকরণ এবং নিজেকে কিভাবে তোলাবাজ হিসাবে প্রতিষ্ঠিত করা যায়, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তার বিগত 13 বছরের শাসনে এটাই আমাদের রাজ্যকে উপহার দিয়েছে। সেটা হচ্ছে যে গতকাল কাটোয়াতে আমাদের একটা মুখ্যমন্ত্রী বলার পর রাত্রে আমাদের একটা ছবি আমরা পেয়েছি যে লাইনের পর লাইন বালি নিয়ে যাচ্ছে এবং সেই কাটোয়াতে দাঁড়িয়ে ছেলেমেয়েরা টাকা তুলছে এবং পাশে পুলিশের গাড়ি দাঁড়িয়ে। কি বলবেন? ছেলেমেয়েরা টাকা তুলছে মানে এই ছেলেমেয়েরা তৃণমূল কংগ্রেস, হ্যাঁ, ছেলেরা টাকা তুলছে, এটা বোঝাই যায় যে এদের একটা দলীয় পরিচয় রয়েছে। আর এই দলীয় পরিচয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য। আমি বারবার করে বলি যে শাসনতন্ত্র অর্থাৎ পুলিশ প্রশাসন এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এরা যৌথভাবে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বা এই তোলাবাজ নেতাদেরকে সুরক্ষা দিয়েছেন। বড় তোলাবাজ কামাখ্যা স্ট্রিটে বসে, আর সমস্ত ছোট ছোট তোলাবাজরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা রাখি যে রাজ্যের তৃণমূল কংগ্রেসের অপশাসন থেকে মুক্ত হলেই এই ধরনের চিত্রের বদল আসবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছেন যে এইসব আর দেখতে ভালো লাগছে, অনেক হয়েছে। এই ভালো না লাগাটা যদি আরও 6 মাস পরে মুখ্যমন্ত্রীর মনে হতো, তাহলে কি 6 মাস পরে এই কর্মকাণ্ড শুরু হতো? তার থেকে তো বড় প্রশ্ন, তার মানে মুখ্যমন্ত্রী এগুলো এতদিন ধরে দেখে আসছিলেন। তাহলে তো আজকে মুখ্যমন্ত্রী এই বক্তব্য থেকে প্রমাণিত হচ্ছে তিনি জেনে বুঝে এই জিনিসগুলোকে উৎসাহিত করেছেন। মুখ্যমন্ত্রী হিসাবে তো এই কথা বলার পরে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। তিনি যে কথা বলেছেন তার বিধায়ক, তার মেয়র পরিষদের সম্পর্কে এই কথা বলার পরে উনি যে মুখ্যমন্ত্রীর চেয়ারে আছেন, এটাই হচ্ছে ওনার সবথেকে বড় লজ্জা। আরেকটা হচ্ছে সরকারি জমিতে মদের দোকান বসেছে, বেআইনি মদের দোকান হয়েছে, বিভিন্ন জায়গায় ধাবা হয়েছে এবং সেগুলো তো সবই সরকারি জমি দখল করে। মুখ্যমন্ত্রী এতদিন জানতেন না? দেখুন, আগে সরকারের সময় একটা কথা ছিল যে ওনার দলে বামপন্থী দলের অনেকে নাকি চাকরি বাকরি ঘুরপথে নেওয়ার চেষ্টা করেছেন বা নিয়েছেন। তৃণমূল কংগ্রেস শাসনে আসার পরে আমরা যেটা দেখেছি, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী আপামর এরা কি খোলে, এরা ড্যান্স বার খোলে, এরা সিঙ্গিং বার খোলে, এরা হুক্কা বার খোলে, এরা ধাবা খোলে, এই ধরনের বিজনেস করে। এরা কি মানে ওই কী বলে অফ শপ না কি সব খোলে। তো বুঝতে হবে যে রুচির পরিবর্তন হয়েছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে তৃণমূল পরিবারের রুচিটা হচ্ছে এই ধরনের অনৈতিক ব্যবসার প্রতি। আর সেই ব্যবসায় সবথেকে সব টার্গেট হচ্ছে একদিকে যেরকম কেন্দ্রীয় এবং রাজ্যের সরকারি প্রকল্পের টাকা মারা, আরেকদিকে হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের সম্পত্তি সেটাকে হস্তান্তর করা বা কুক্ষিগত করা।